অনেক দিন বাদে কি বলবো, দালালি তো এখন করছে না, তাহলে কি বলবো, হ্যাঁ সুই বলি। সুয়ের কিছু কথার উত্তর দিতে আসলাম, যেহেতু দালালি এখন আর করছে না, ভদ্রভাবে ভিডিও করছে। তো আজকে ও তিনজনকে নিয়ে ভিডিও করেছে, আমাদের ক্রিয়েশন অফ মৌ, সন্দীপ, আর হচ্ছে প্রিয়া, এপি ব্লগসের প্রিয়া, তিনজনকে নিয়ে তিনটে মানে একটা ভিডিওর মধ্যে তিনজনকে নিয়ে কিছু কথা বলেছে। সেই কথাগুলোর উত্তর না দিলেই না, আমার ভেতরে চিরবির 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 করছে। উত্তরগুলো দিতে হবে, ওই জন্য ভাবলাম যে না, আজকে আর বড় চ্যানেলকে না, আজকে এই সুকে নিয়ে ওর কিছু কথার আজকে উত্তর দেবো, কারণ ও এই তিনজনকে নিয়ে খুব চটকেছে। তো এই তিনজনের ও যে কথাগুলো বলেছে সেই কথাগুলোর আজকে উত্তর দিতে আসলাম। তো চলো ভনিতা না করে মেন কন্টেন্টের মধ্যে মানে ভিডিওর মধ্যে চলে যাই, দেখতে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি মনে হয় যে আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা ওর ভিডিও দেখো তাহলে তো বুঝতেই পারবে যে কোন কথার কী উত্তর দিয়েছি। তো চলো দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমরা আমার আজকে সকালের যে জামাই ষষ্ঠীর ভিডিওটা দিয়েছি, ভীষণ তোমরা আমাকে মানে অ্যাপ্রিসিয়েট করেছো। আমার জামাই ষষ্ঠীটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে, অনেক বড় করে করি প্রত্যেকবারই। আর এবার তোমাদের বলেছি যে জামাইয়ের অফিস ছিল জন্য এবার ফাঁকিবাজি জামাই ষষ্ঠী করেছি। আর সত্যি কথায় নিজে কি করেছি, কিভাবে ষষ্ঠী পালন করেছি, সবটা তুলে দেওয়া সম্ভব না। সবসময় ঠাকুর ঘরে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, আমরা ব্লগার তো নই, আমাদের পক্ষে ভিডিও করা একদমই সম্ভব না। তো যতটুকু পেরেছি তার ফাঁকে ফাঁকে একটু একটু করে যতটুকু পেরেছি তোমাদের তুলে দিয়েছি। হ্যাঁ, একজন কমেন্ট করেছো যে দুজন জামাই ছিল, একজন জামাইকে সাজিয়ে দিয়েছেন, আরেকজন জামাই একটু দেরিতে এসেছিলো, কারণ ও তো আমার নিজের জামাই না, আমার মেয়ের মতো ওকে আমি ভীষণ ভালোবাসি। ও ওর বাড়িতে এসছে, ওর মায়ের কাছে এসেছিলো, ওর মায়ের থেকে ছিনিয়ে নিয়ে এসেছিলাম রাত্রিরটা। বলেছিলাম দুপুরবেলা তুই তোর বাড়িতে খাবি আর রাত্রিবেলা আমার কাছে খাবি। সেই জন্য দুপুরবেলা ওরা খেয়ে উঠেছিল প্রায় 5টায়, তো আমার বাড়িতে এসেছিলো রাত্রির 8টায়। এবার তখন ওকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম, কিন্তু এত গল্প করেছি, বিয়ের পর প্রথম এসছে তো এত গল্প করেছি যে আর মানে কি বলবো, মানে গল্প করতে করতে ভিডিও করা হয়নি। তো যাই হোক, যতটুকু দিয়েছি ওইটুকুই, তোমরা ভেবো না যে এক যাত্রায় পৃথক ফল করেছি। আর ওই থালিটার কথা ওকে অনেকবার অফার করেছি, ও বলেছে, ও তোমাদের ভিডিওতেও বলেছি ভীষণ বিরিয়ানি ভালোবাসে, ওই জন্য দমদমের ছেলে, ওই জন্য ওরা বিরিয়ানি খেতে ভালোবাসছে জন্য ওকে বিরিয়ানি, আমার খরচা একই হয়েছে। যাই হোক, বিরিয়ানি দিয়েছি আর ওকে থালি। যাকে প্রসঙ্গ এটা না, প্রসঙ্গ আজকে শুয়ের ভিডিও। তার আগে বলি, শুয়ের ব্লগিং চ্যানেলে কালকের ভিডিওটা দেখলাম আবার, যে হঠাৎ করে বাবা মা এসছে জামাই ষষ্ঠী সুবাড়িতে। শুয়ের আজকে ভিডিও ভেবেছিলাম, যেমন টিনুর ভিডিও ভেবেছিলাম আজকে জামাই ষষ্ঠী ধামাকাদার ভিডিও পাবো, সেগুলো শুয়েরও ভেবেছিলাম, কারণ ও বাপের বাড়িতে যায় না তা তো না। এর আগে দেখেছি মায়ের বার্থডেতে বাপের বাড়িতে গেছে, তারপরে ওই ভিডিওটা দেখলাম বাবা মা হঠাৎ আসলো। প্রথমে বললো জামাই ষষ্ঠী নেমন্তন্ন করতে এসছে, তারপরে দেখলাম খাসির মাংস মিষ্টি সব নিয়ে এসে দুই মেয়ের বাড়িতেই নাকি পৌঁছে দিয়েছে। জামাই ষষ্ঠীতে ভীষণ অসুস্থ, মা সুগারের পেশেন্ট, রান্না করতে পারবে না। তো বলি, প্রসঙ্গত একটা বলি, ও যেটা বলতো, ও যদি এটা অন্য কেউ করতো সেক্ষেত্রে ও যেটা বলতো সেটা হচ্ছে, যে রান্নাটাও বাড়িতে করলো, যে খাসির মাংসের ঝোলটা বাড়িতে করলো, সেইটা তো ওর বাড়িতে গিয়েই করতে পারতো, মানে নিজের বাড়িতে গিয়ে মাকে রিলিফ দিয়ে যে মা তুমি বসো আমি রান্না করছি, জামাই ষষ্ঠীও পালন হতো, মারও আনন্দ হতো, জামাই ষষ্ঠীটা একটা ভিডিও হতো। আর ও যে গরমের মধ্যে বেরোয় না তা তো না, একটু ডিফারেন্ট করতে গিয়ে জামাই ষষ্ঠীর দিন ও তো বেরিয়েছে, এই গরমের মধ্যে বাজার করতে বেরিয়েছে ব্লগিংয়ের জন্য, সেখানে বাপের বাড়িতে গিয়ে নাকি জামাই যায় না বাপের বাড়িতে। এখানটা না একটুখানি রহস্য, বুঝলাম না, আমি ভুল হতে পারি, কিন্তু একটু কেমন মনে হলো যে শ্বশুর শাশুড়ি জামাইকে বাড়িতে বয়ে খাসির মাংস, কাঁচা খাসির মাংস দিয়ে গেল, মিষ্টি আম দিয়ে গেল, এইটাতে একটু অবাক লাগলো। এইটাতে তো ওই মাংসটা বাড়িতে গিয়ে রান্না করলেই তো হতো। তো যাই হোক, এইটুকু একটু বলার ছিল। তো না, প্রোগ্রাম করেছিল সবাইকে নিয়ে ওর বাড়িতেই গরমের জন্য, কিন্তু আমার মনে হলো যে এখানে একটু কিন্তু আছে। তো যাই হোক, এরপরে বলি, প্রিয়াকে নিয়ে বলল না, প্রথমে মৌকে নিয়ে বলল, মৌ বেশি চটকালে মানে চুলকালে পরে সেখানে শুকাতে দিতে হয়, এটা তো নিজের ক্ষেত্রেও না, বেশি কিছু চুলকালে পরে সেই জায়গাটা ঘাটা বেড়ে যায়, তাই নয় কি? তো ও সেই রকমই, ও নিজের ক্ষেত্রে সেটা প্রযোজ্য করে না, অন্যের ক্ষেত্রে বলতে আসে। আর মৌ যখন এটা প্রুফ দিয়েছে, ভোট দিয়েছে, সেটা নিশ্চয়ই ও বুঝেই দিয়েছে। ও
ও সেটা নিশ্চয়ই বুঝে দিয়েছে। ও ইন্ডিয়াতে আজকে এসছে, আসার পরে হ্যাঁ ও বলেছে পাসপোর্ট করে এসছে, ও পাসপোর্ট করে এসছে, ইন্ডিয়ান ছেলেকে বিয়ে করেছে। আমার মনে হয় এই জায়গাটা আর কিছু বলবো না। আমাদেরও এখানে একজন বেলজিয়ামের ছেলে আছে, মানে বেলজিয়ামে থাকে, ওখানকার মেয়ে বিয়ে করেছে, ওখানকার সব পেয়ে গেছে। তো আমার মনে হয় ইন্ডিয়ান কল্লোলের সাথে বিয়ে করেছে। আমার মনে হয় সেই সূত্র ধরে হয়তো মৌও তার সমস্তটা পেয়ে গেছে, তার ভারতে থাকার অধিকার। এই ব্যাপারটা মৌ নিশ্চয়ই ভালো বুঝেছে, জন্যই সে দিয়েছে। আর রইল বাকি চুমকি, ও তো কিছু না কিছু হলেই মৌকে চুলকাতে থাকে। ওর তো এই একটাই অস্ত্র, বিদেশিনী বিদেশিনী বিদেশিনী। তো যার জন্য মুখ লুকিয়ে কমেন্ট বক্স না খুলে ও ভিডিও দেয়। গেল ময়ের কথা, এবার বলবো প্রিয়ার কথা। প্রিয়ার কথা বন্ধুরা, তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছিলে, দিদিভাই প্রিয়ার সাথে তো তোমার ভালো সম্পর্ক, তুমি প্রিয়া কেন ভিডিও দিচ্ছে না? 4-5 দিন হয়ে গেছে, 4-5 দিনের মাথায় আমাকে অনেকে কমেন্ট করেছিল যে তুমি একটু প্রিয়াকে জিজ্ঞাসা করো তো। বা আমি ময়ের কমেন্ট বক্সেও দেখেছি অনেকে জিজ্ঞাসা করছে যে প্রিয়া কেন ভিডিও দিচ্ছে না, বা আমরা তো দেখতেই পাচ্ছি। তারপরে আমি প্রিয়ার সঙ্গে যোগাযোগ করেছিলাম এবং আমি জানতে পেরেছিলাম যে প্রিয়া একটা গেমিং চ্যানেলের ওই যেটা দিচ্ছিল, গেমিং একটা প্রমোট করছিল, মানে একটা গেমিং চ্যানেলের কি বলবো ভিডিও করছিল, তো সেই জন্য স্ট্রাইক খেয়েছিল। সেই জন্য আমাকে বলেছিল যে আমি স্ট্রাইক খেয়েছি, কিন্তু আমি বলিনি, কারণ আমি জানি প্রিয়াই বলবে। প্রিয়ার চ্যানেল, প্রিয়ার ও ফেসবুকেও বলে দিয়েছে এবং ওর ভিডিওতেও বলে দিয়েছে, এটা নতুনত্বের কিছু না। আর সত্যি কথা, এই যে এইবার বলি যে বলেছে না চুলকালে সেটাকে শুকাতে দিতে হয়, এবার বলি প্রিয়ার ক্ষেত্রে বললো প্রথমবার কেঁদে কেটে অস্থির হয়ে বলেছিল, তাই তো হয় মানুষ। ওই যখন প্রথমবার কেসের আওতায় পড়েছিল, কেঁদে কেটে অস্থির হয়ে চ্যানেল বসে যাবে, তাই তো হয় মানুষের। যখন প্রথম একটা কোনো অঘটন ঘটে, বা এই যে পুলিশের চিঠি বা উকিলের চিঠি আসে, বা পুলিশ বাড়িতে আসে, তখন মানুষ বিভ্রান্ত হয়ে যায়, ভয় পেয়ে যায়। যে কোনো অ্যাক্সিডেন্টই, এটা তো এক ধরনের অ্যাক্সিডেন্টই, যে কোনো কিছুই যদি আমাদের কোনো দুর্যোগ যদি আমাদের জীবনে আসে, প্রথমটায় আমরা সবাই ভীষণভাবে বিধ্বস্ত হয়ে পড়ি। যেটা প্রিয়ার ক্ষেত্রেও হয়েছিল, কারণ ফার্স্ট স্ট্রাইকটা যখন ও খেয়েছিল ভয় পেয়ে গেছিলো চ্যানেলটাকে নিয়ে, যেমন নাকি সুও তাই। প্রথম যখন নোটিশ এসেছিল ওর বাড়িতে, ও কিন্তু বিধ্বস্ত হয়ে গেছিলো, মনে আছে বিধ্বস্ত হয়ে গেছিলো, তোমাদের নিশ্চয়ই মনে আছে। তারপরে সেই সুখে দেখো আর এই সুখে দেখো, এখন ডোন্ট কেয়ার। এখন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 যতগুলি নোটিশ আসুক ও হ্যান্ডেল করে নিতে পারে। যত পুলিশের ফোন আসুক না কেন, যত সাইবার ক্রাইমে যেতে হোক না কেন, যত কোর্টে যেতে হোক না কেন, ওর কাছে ডোন্ট কেয়ার। ও জানে ফাঁসি তো দিতে পারবে না, চ্যানেলও বন্ধ করতে পারবে না, হয়তো ভিডিও একটু এদিক এদিক করতে হবে। মানে ওর কাছে এটা জলভাত, প্রত্যেকটা ভিডিওতে সেটাও বলছে যে এটা কোনো ম্যাটারই করে না, একটা নোটিশ আসতেই পারে, বা একটা একটু হ্যারাসমেন্ট আর একটু পয়সা খরচা, তাছাড়া আর কিছু না। তার মানে ওর সয়ে গেছে, বুঝতে পেরেছো? ওর এই যে নোটিশ আসা, এই যে কেস কামারি হওয়া, ওর সয়ে গেছে, তাই তো? এটাই তো হয়। প্রিয়ার ক্ষেত্রেও তাই। প্রথম স্ট্রাইকটা খেয়ে ও মানে হয়ে পড়েছিল, ভেঙে পড়েছিল, ভেবেছিল কি হবে না হবে, কেঁদে কেটে আমরা ওদের পরিবার জানিয়েছিল। সেকেন্ডটাই ও ওভারকাম করে নিয়েছে। সেকেন্ড যখন আবার গেমিং করতে গেছে, ও প্রমোট করতে গেছে, মানে কি বলবো, প্রমোশন করতে গেছে, তখন আবার একটা ইউটিউব গাইডলাইন স্ট্রাইক দিয়েছে। তো কী হয়েছে, ও সামলে নিয়েছে। ও বলেছে কারণ একটা গেমিং করতে গেলে ওর যা ইনকাম 7 দিনে, সেই ইনকামও তুলে নিয়েছে। কতটা স্ট্রং হয়েছে, মানুষকেই তো মানুষ স্ট্রং করে দেয়। আমাদের প্রিয়াকেও সেই স্ট্রং করে দিয়েছে। এটা তো নতুনত্ব কথা না। যেমন নাকি আমাদের সুকেও এত স্ট্রাইক খেয়েছে, এত নোটিশ খেয়েছে, এত সার্ভার ক্যামেরা ডেকেছে, এত উকিলের চিঠি গেছে, ওর সয়ে গেছে এখন, কোনো ব্যাপারই না, ডোন্ট কেয়ার। ওই জন্য এটা প্রিয়ারও তাই হয়েছে, প্রথম স্ট্রাইকটা খেয়েছে, দ্বিতীয় স্ট্রাইকেও বুঝে গেছে। তার আগে ও গেমিং অ্যাপসের দ্বারা যে প্রমোশনাল ভিডিও করেছে, ও টাকা তুলে নিয়েছে। এবার বলি খামার বাড়ির মানুষ তো তাই চায়, ব্যবসা করব অল্প পুঁজিতে, অল্প খাটনিতে বেশি মুনাফা। এটাই তো একটা ব্যবসায়ীর মেন্টালিটি হওয়া উচিত, যে আমি খাটবো কম, পুঁজি কম খাটাবো, কিন্তু ইনকাম করব বেশি, সৎ উপায়ে। করতে গেছিলো খামার বাড়ি একটা ভালো উদ্দেশ্য নিয়ে, কারণ একটা বাংলাদেশের ব্লগারের থেকে অনুপ্রাণিত হয়েছিল, হয়ে ও তোমাদের কথাটা বললাম না তো, আমি জেনেছিলাম ও স্ট্রাইক খেয়েছে, ওই জন্য আমি তোমাদের বলেছিলাম যে প্রিয়াই তোমাদের জানাবে কি হয়েছিল।
এমনি প্রিয়া ভালো আছে, ছেলে ভালো আছে, সুস্থ আছে। তো যাই হোক, তারপরের দিনই দেখলাম ভিডিও করে বলে দিল গাইডলাইন স্ট্রাইক খেয়েছে। তারপরে তো প্রিয়া বলেই দিয়েছে, এবং প্রিয়া ফেসবুকেও ওই চ্যানেলেও বলে দিয়েছে। তো যাই হোক, যেটা বলছিলাম, খামার বাড়ি ও একটা অনুপ্রাণিত হয়ে একটা ভালো প্রজেক্ট নিয়ে নেমেছিল, এবং মেন্টালিটি ছিল যে সবাইকে নিয়ে ও কাজটা করবে। গ্রামের কিছু মানুষ, ওর বাবা, ওর ভাই, সবাইকে নিয়ে একটা কাজ করতে নেমেছিল। সবাই যে সব কিছুতে সাফল্য পাবে তার তো কোনো মানে নেই। এবার প্রথমত ও যখন নেমেছিল তখন খুব বৃষ্টি হচ্ছিল। ও ওই জায়গাগুলো যখনই ডুয়াগুলো লেপছিল আমরা দেখছিলাম, তারপরে বৃষ্টি, জল, কাদা হচ্ছিল, বিধ্বস্ত হয়ে পড়েছিল। ওর অ্যাকচুয়ালি শীতকালে বা এই গরমকালে এত গরমের মধ্যে সম্ভব ছিল না। শীতকালে যদি স্টার্ট করতো হয়তো অনেকটা সুবিধা হতো, কিন্তু ও করতে নিয়ে দেখেছে প্রচুর পয়সার দরকার, তার থেকেও বড় কথা প্রচুর পরিশ্রমের দরকার, যেটা ও পারছিল না। তারপরেও সবথেকে মানে মোদ্দা কথা হচ্ছে ওর ছেলেটা অসুস্থ। ওর ছেলেটাকে তখন প্রত্যেক মাসে রক্ত দিতে হতো। ওর এইটা একটা মেন্টাল একটা বিরাট চাপ ছিল, সেটা যারা মন দিয়ে বোঝার তারা বোঝে। ফ্যামিলির একটা সে বাপের বাড়ি বলো শ্বশুর বাড়ির একটা ফ্যামিলির বিরাট চাপ ছিল। বাপের বাড়িতে খামার বাড়ি করা নিয়ে বিরাট একটা চাপের মুখে পড়েছিল। যারা ওর ভিডিও দেখে বুঝতে পারো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছো, কারণ ওদের ওই বাপের বাড়িটা ওর বাবা কাকাদের ভাগাভাগি হয়েছিল না। সেখানে মেয়ে গিয়ে একটা খামার বাড়ি করবে, এই নিয়ে অনেক ভিডিও নেমে গেছে, এই নিয়ে একটা চাপ ছিল। তারপরে প্রচণ্ড খাটনি ছিল, আমরা দেখেছি প্রচণ্ড খাটনি ছিল, পেরে ওঠেনি, ওই পর্যন্ত স্টপ করে দিয়েছে। এখন যেভাবে যে কিছু চাষবাস হচ্ছে, মুরগি পোষা হচ্ছে, ওর মা সামলাচ্ছে, করছে, পারেনি, ফেলিওর। মানুষ সব ব্যবসায় যে সাফল্য পাবে তার কোনো মানে নেই। তার মধ্যে তারপরে কি সে করবে না ব্যবসা? হ্যাঁ, সে এখন শাড়ির ব্যবসা, নাইটির ব্যবসা করছে, তার সাফল্য দেখা দিচ্ছে। আর বলছে বউকে দাঁড় করিয়ে দিয়েছে, বউকে দাঁড় করিয়ে ক্যামেরাটাকে ধরছে, তার কি সময় দিচ্ছে না, পরিশ্রম দিচ্ছে না? ঘরে বসে ম্যাক্সি দেখাচ্ছে, শাড়ি দেখাচ্ছে, এর মধ্যে নিন্দনীয় কী আছে? এর মধ্যে বউ খাচ্ছে কী হচ্ছে? দুজনের চ্যানেল, স্বামী ভিডিওটা ধরছে, স্বামী সাপ্লাই দিতে যাচ্ছে, মাল এনে দিচ্ছে অফ ক্যামেরায়, আর কি? স্বামী স্ত্রীর বন্ডিংয়ে আর কি? এটাই তো। ও শুধু দাঁড়িয়ে মডেল হিসাবে সমস্তটা মার্কেটিংটা করছে অনলাইনে শপিং, যেটা আমিও 3টে ম্যাক্সি কিনেছি, ভীষণ ভালো ম্যাক্সিগুলো, ভীষণ পছন্দ হয়েছে। আমি আরও 3টে নেব, ওকে বলেছি। তো যাই হোক, তা ঘরে বসেও ও এই লাইনে এই ব্যবসাটা করছে। তো অসুবিধাটা কোথায়? ও গাইডলাইন স্ট্রাইক খেয়েছে, ও যদি সামলে নেয় অসুবিধাটা কোথায়? ও যদি বলে যে টাকা দেয়, তাহলে পাশাপাশি বলবো টিনুর ভিডিওতে আজকে যেখানে জামাই ষষ্ঠীর ভিডিও পাবো, সেখানে একটা প্রমোশনাল ভিডিও পেলাম, তাও আবার এমন একটা প্রমোশনাল ভিডিও, যদিও বলবে মেয়েদের উপকারী ভিডিও। যাই হোক, আমি নাইবা বললাম, এখানে প্রমোশনাল ভিডিও নিয়ে আসলো। তাহলে টিনু কত টাকা ইনকাম করছে? তোর হিসাব আছে নিশ্চয়ই, এই সুখে বলছি। তাহলে সেই ব্যাপারটা একটু বল। প্রচুর পরিমাণে যে অ্যাপসটা প্রিয়া করেছিল, সেই অ্যাপসটা অনেকেই করছে, রিনিকেও দেখলাম। তো প্রচুর পরিমাণে টিনুও তো এই অ্যাপসটা, মানে এই গেমিং অ্যাপসটা ব্যবহার করছে, এই প্রমোশনাল ভিডিওগুলো করছে। তাহলে কত টাকা পায় টিনু? কি করছে টাকা দিয়েও? কি করছে? ওই তো পুঁই শাক আর মাছের ঝোল, আর নয় ডালের বড়া, এই তো খাচ্ছে। কি করছে ও টাকা দিয়ে? ছেলের জন্য একটা ড্রাম, ঢোল, কি করছে? যে টিনু নাকি ভিডিও করছে প্রত্যেকটা মুহূর্তে কারেন্ট যাচ্ছে, একটা ইনভার্টার নিতে পারছে না। তাহলে বল টিনু কি করছে এত টাকা দিয়ে? যদি প্রিয়ার হিসাব দিতে পারিস, তাহলে টিনুর হিসাবটাও আজকে দিবি, যে টিনু কত টাকা এই প্রমোশনাল ভিডিওগুলো করে করছে, আর সেই টাকাও কি করছে, কোথায় রাখছে? ছেলের জন্য জুটছে না, ছেলের জন্য রূপোর আংটি, ছেলের জন্য ওই খেলনা। বলতে গেলে অনেকটা দোষ, বলতে গেলে সবার ক্ষেত্রে বলতে হবে। তাহলে ও কী করছে? বাড়িতে একটা ইনভার্টার নিতে পারছে না, বাড়িতে একটা মা বাবাকে, ঠাম্মিকে শান্তি দেওয়ার জন্য, ঘুমানোর জন্য একটা এসি নিতে পারছে না। এসি বাদ দাও, একটা ইনভার্টার তো নিতে পারে। যে কোনো মুহূর্তে কারেন্ট অফ হয়ে যাচ্ছে, ভিডিও দিতে পারছে না। যেখানে আজকে ষষ্ঠীর ভিডিও দেওয়ার কথা, ষষ্ঠী বাড়িতে কিভাবে কাটালো সবাই তাকিয়ে আছে ওর দিকে, সেখানে আজকে ভিডিও আসলো, প্রমোশনাল ভিডিও। সমালোচনা যখন করতে হবে তখন দুতরফেরই তো করতে হবে, দুতরফেরই করতে হবে। তারপরে আসছি সন্দীপকে নিয়ে তো অবশ্যই বলবো। তো যাই হোক, প্রিয়া গেমিং অ্যাপ দিয়ে টাকা ইনকাম করুক, ভিউজ দিয়ে টাকা ইনকাম করুক, অনলাইন বিজনেস করুক, সম্পূর্ণ ওর ব্যাপার। যেখানে নাকি কিউআর কোড দিয়ে টাকা তুলে সে হিসাব দিতে বাধ্য নয়,
সেখানে প্রিয়া বাধ্য নয়। সে কত টাকা ইনকাম করবে, সে গেমিং প্ল্যান দিয়ে ইনকাম করে বরকে সোনার মুটুক কিনে দেবে না সোনার আংটি বানিয়ে দেবে, সম্পূর্ণ তার ব্যাপার। সে গেমিং অ্যাপ থেকে টাকা ইনকাম করবে, তার বিনিময়ে তার চ্যানেল চলে যাবে, সেই চিন্তাটা নয় প্রিয়ার উপরেই ছেড়ে দেওয়া উচিত। কারণ একটা ব্লগারের কাছে তার চ্যানেলটা যে কতটা সেটা সবাই জানি আমরা। অতএব সে বলতে বসছে যে তার চ্যানেলের থেকে এখন ভিউজের থেকে এখন গেমিং প্ল্যানের মানে গেমিংয়ে প্রচুর পয়সা ইনকাম, সেই গেমিং প্ল্যানটা নাকি তার কাছে অনেক ইম্পর্টেন্ট হয়ে গেছে। এটা প্রিয়ার কাছে ছেড়ে দেওয়া ভালো না? ওর থেকে ভালো কে বুঝবে? ওদের থেকে ভালো কে বুঝবে? আর ওর ছেলের খরচ ও বুঝুক না। ও তো একটা টাকা তুলে বলে দিয়েছে কি করেছে, কত টাকা উঠেছে, যেখানে নাকি যে বলছে তার ক টাকা উঠেছে ক টাকা খরচা সে বলেই নি। অতএব দরকার নেই তো প্রিয়ার কত টাকা ইনকাম, ছেলের পেছনে কত টাকা খরচা, ওর উপরেই ছেড়ে দিই। ও গেমিং অ্যাপ করে পয়সা কামাবে না বিজনেস করে পয়সা কামাবে, ব্যাপারটা ও মধ্যবিত্ত হলেও ও উচ্চবিত্ত হলেও ওর মতো করে ভিডিও করুক। আর গেমিং অ্যাপস দিয়ে যদি ও বোঝে ওর ক্ষতি হবে, ও নিশ্চয়ই ওর চ্যানেলের জন্য এইটুকু অন্তত বুঝবে। তো ওর উপরেই ছেড়ে দেওয়া হোক। এইবার বলি সন্দীপকে নিয়ে কিছু বলতে হবে তো। সন্দীপ পুরীতে গেছে, ফ্যামিলি নিয়ে গেছে, হইচই পড়ে গেছিলো, মাকে নিয়ে দীঘা যাচ্ছে, যেখানে সন্দীপ একটু উজ্জ্বলে গেছিলো। বলল দীঘা প্ল্যান করেছিল কিন্তু এত ভিডিও নেমেছে তাই পুরীতে গেছে। বন্ধুরা, এটা কোনো দিন সম্ভব? কাকু কাকিমা গেছে, তোমরা দেখেছো, আর একটা ফ্যামিলি গেছে, সেখানে ও দীঘা প্রোগ্রাম করে পুরী চলে যায়? এটা হয়? কখনো হয় না। কারণ ও একটা সারপ্রাইজ দেবে জন্য এটা সুন্দর করে রেখেছিল। তবে এখন কিন্তু ফন্দীপের একটুখানি মানে কথা বলছি, ফন্দীপের একটুখানি গুণগান গাইতেই হবে তো। ভালো দেখলে কতক্ষণ তার নিন্দা করবে, একটা টাইমে এসে তার গুণ গাইতেই হবে। তো যাই হোক, তারপরে দেখলাম পুরীতে গেছে, আজকে হোটেল চেঞ্জ করলো, খুব ভালো লাগলো। এই হচ্ছে ছেলে সন্তান হচ্ছে এই যে বাবা মা, সত্যি কথায় জামাই ষষ্ঠী, মনের উপরে তো একটা প্রেশার পড়েই, সেই জন্য সুদূর চলে গেছে জগন্নাথ ধামে, জগন্নাথের কাছে, জয় জগন্নাথ, চলে গেছে পুরীতে মা বাবাকে মনটাকে ভালো করার জন্য, নিজেকে একটু ভালো রাখার জন্য লং ড্রাইভ করে চলে গেছে পুরীতে। আর ড্রাইভ করে পুরীতে যাওয়া কোনো ব্যাপার না, যদিও ওরা ভাইপোকে নিয়ে গেছে সঙ্গে, ভাইপো আর ও গেছে, কোনো ব্যাপার না, অল্টারনেট করে আমরাও সুমো করে পুরীতে গেছি। হ্যাঁ, এটা বাহাদুরির কথা না। আবার খুব তাড়াতাড়ি দীঘাতে তো যাবোই, খুব তাড়াতাড়ি এই সপ্তাহে তোমরা দীঘার ভিডিও পাবে। 17 তারিখে ইচ্ছা আছে দীঘায় যাওয়ার। পাড়ার থেকে বাস ছাড়ছে, পাগলের মতো এসে ধরেছে, এই সকালবেলাও না করেছি, তবু হয়তো যেতে হবে, তারপরে পুরীতে যাব আমরাও। যাই হোক, তো পুরীতে যাওয়া ড্রাইভ করে, আর এটা কোনো কষ্টের না, এটা আনন্দের। ও বলছে ভীষণ কষ্টের, বেড়াতে যাওয়া কষ্টের হয়, আর নিজের গাড়ি নিজের পরিবারকে নিয়ে যখন কোথাও যাই কোনো কষ্ট হয় না। কারণ যখন যেখানে খুশি দাঁড়িয়ে যাই, যখন যেখানে খুশি দাঁড়িয়ে একটু চা খাই, একটু নিঃশ্বাস নিই, একটু অক্সিজেন নিই, যদি ভালো না লাগে কোনো হোটেল নিয়ে একটা রাত্রি থাকতেই পারি। এইভাবেই পুরীতে যাওয়া, নিজেদের গাড়িতে। ট্রেনে যাওয়া তো ওটা আলাদা মজা, নিজেদের গাড়িতে যাওয়া এটা আলাদা মজা, দুটোরই অভিজ্ঞতা আমার আছে। ভীষণ আনন্দ, কোনো কষ্ট না। বেড়াতে যাওয়াকে কষ্ট মনে করলেই কষ্ট, কোনো কষ্ট না, ভীষণ আনন্দ। এই বলল ভীষণ কষ্ট, কোনো কষ্ট নেই। কোনো কষ্টটাকে প্রশ্রয় দিলেই কষ্ট, আর কষ্টটাকে এনজয় করতে পারলেই সেটা আনন্দ। এইবার বলি সবার সেটা যেটা বলার জন্য আজকে ভিডিও করলাম, খুব লাফাচ্ছে সীমাকে নিয়ে গেল না। সীমাকে নিয়ে গেলে কন্টেন্ট পেতিস বল, খুব মানে নোংরা কন্টেন্ট করতিস, ইঙ্গিত করতিস। এখন অবশ্য নোংরা ভাষা বলছিস না, নোংরা ইঙ্গিত করে কন্টেন্ট করতে পারতিস বল। ভীষণ ভালো রসিয়ে কষিয়ে, যেমন খাসির মাংসটা রান্না করলি লাল লাল ঝোল রসিয়ে কষিয়ে, সেরকম বেশ সন্দীপকে নিয়ে, সীমাকে নিয়ে, সীমার অতীতকে নিয়ে বেশ রসিয়ে কষিয়ে ভিডিও করতে পারতিস। কন্টেন্ট দিল না রে। এক তারাপীঠে গিয়ে কতগুলো ভিডিও করেছিস, এবং প্রত্যেকটা কথায় এই সীমার সেই তারাপীঠে যাওয়া নিয়ে এখনও কষাতে থাকিস। সন্দীপ সীমাকে কেন নিয়ে গেল না? তোর কন্টেন্ট হলো না, এইটাই হচ্ছে মূল কারণ।
কেন নিয়ে গেল না বা গেল না কেন সেটা সম্পূর্ণই ওদের ব্যাপার। আর সবসময় যে সবাইকে সবাই নিয়ে যেতে পারবে, সন্দীপ গেছে তার ফ্যামিলির সাথে। ভাগ্যিস কাকু কাকিমা একটু বয়স্ক, একটু যদি ইয়াং কাপেল হতো এটা নিয়ে কন্টেন্ট বানিয়ে দিতিস। কিন্তু যখন দেখেছিস না কাকু কাকি আবার যথেষ্ট বয়োজ্যেষ্ঠ মানুষ, ভীষণ মানে হ্যাপি একটা ফ্যামিলি এবং খুব মজাদার, কাকুকে দেখে মনে হলো ভীষণ মজাদার। তো আমার মেয়ে বলল যে মা আমরাও দেখো সন্দীপদাও গেছে, আমরাও যাব এরকম গাড়ি করে। না অসম্ভব, একসাথে গাড়ি চালানো সম্ভব? বলছে আমি দেখেছিস সন্দীপও একজনকে নিয়ে গেছে, অল্টারনেট করে চলেছে। তখন বলছে সন্দীপের কাকুকে দেখেছো, কাকু কাকিমা অনেক বয়স্ক, কীভাবে ড্রাইভ করে গেছে। আমি আর কথা বলতে পারলাম না। যাই হোক, তা সীমাকে নিয়ে খুব কচলালি, কেন যায়নি, দিদি ঢাল হয়ে দাঁড়াবে। ঢাল হয়ে দাঁড়ানোর আর কিছু নেই রে। সন্দীপ এমন কিছু করেই নি যে ওর পাশে ঢাল হয়ে দাঁড়াতে হবে। যখন দাঁড়ানোর ছিল তখন সীমা দাঁড়িয়েছে তোদের মতো কিছু, কি বলবো, তোদের মতো কিছু শিয়ালের জন্য। তুই তো শিয়াল বলিস, শিয়াল শগুনের জন্য যখন সন্দীপকে ছিঁড়ে খেতিস। এখন যেমন টিনুর আসলি হাতটা বুঝতে পেরেছিস, আর সন্দীপের আসলি হাতটা বুঝতে পেরেছিস স্বচ্ছকে। সন্দীপ যে একটা স্বচ্ছ ব্লগার, স্বচ্ছভাবে জীবনযাপন করছে, সন্দীপকে বুঝতে পেরেছিস এবং সন্দীপের দেখ গুণগান গাইতে বাধ্য হচ্ছিস। আর টিনু যে কি সেটাও তোদের কাছে পরিষ্কার হয়ে গেছিলো। কিন্তু তখন যদি সীমা পাশে না দাঁড়াতো না, ছিঁড়ে খেতিস। তাই এখন আর সীমার সেইভাবে দরকার হবে না। দরকার হলো অবশ্যই সীমা, কেন, আমরা সবাই আছি সন্দীপের পাশে। সন্দীপ এখন এনজয় করুক লাইফটাকে। বাড়িটা কমপ্লিট করেছে, এইবার বাড়িটা কমপ্লিট করার পরে এইবার মা বাবাকে নিয়ে ঘুরতে গেছে। অনেকে বলছে আম কাঁঠাল সব পেরে রেখে গেছে, কতটা পিচাস। অবশ্যই গ্রামগঞ্জে বাড়িতে লোক না থাকলে চুরি হয়ে যায়, বিক্রি করে পয়সা পকেটে করে নিয়ে যায়নি তো, পেরে রেখে গেছে। এসে আস্তে আস্তে ওগুলো পেকে যাবে। অবাক লাগে, এগুলোকে নিয়েই বিদ্রুপ করে। প্রথমত পাখি টাখি খেয়ে আরও জাত অবস্থা করবে বাড়ির। দ্বিতীয় কথা হচ্ছে গ্রামে গঞ্জে বাড়িতে কেউ না থাকলে চুরি হয়ে যায়। সেক্ষেত্রে সন্দীপ খুব ভালো একটা ডিসিশান নিয়েছে যে সমস্ত ফলফলারি পেরে, জাম তো আর পেরে রাখা যায় না, আমটাম পেরে সিঁড়ির তলায় রেখে গেছে। খারাপ কি করেছে? তো যাই হোক, আজকে শুয়ে এই কথাটাই বলতে আসলাম। আজকে যদি সীমা যেত তাহলে ওর কি সুন্দর একটা কন্টেন্ট হতো। বেশ রসিয়ে কষিয়ে সীমাকে একটু ঝাল মশলা দিয়ে একটু রোস্ট করতে পারতো। তো রোস্ট করবে বলছিল না, রোস্টিং চ্যানেল করবে, একটু রোস্ট করতে পারতো। ওর বাড়া ভাতে ছাই হয়ে গেল, ওর বাড়া ভাতে কিচ্ছু দিল না। এই জন্যই এটা বলতে আসলাম। হ্যাঁ, যে শুয়ের খুব অন্যায় করলো সীমা, যে শুকে একটা কন্টেন্ট দিল না। আরামসে যেতেই পারতো, না যেতে পারতো না। আমি বলবো যেতে পারতো না, কারণ সীমার শুধু সন্দীপকে নিয়ে পড়ে থাকলে চলবে না। সীমা অন্য জগতেও কাজ করছে, আমরা দেখছি কাজ করছে, নিজের সংসার আছে, সব সময় যেতে হবে। আর সন্দীপের একটা সুন্দর জীবন শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছে। এখন সন্দীপের সাপোর্ট, ওই সাপোর্ট না, মানে পাশে যে ঢাল হয়ে দাঁড়ানোর সাপোর্ট না হলেও চলবে। সন্দীপকে শক্ত করে দিয়েছে সবাই মিলে, আমরা দেখতে পাচ্ছি। সন্দীপ এখন শক্ত হয়ে গেছে, নিজে মোকাবেলা অনেকটা করতে শিখে গেছে। তো চলো বন্ধুরা, ওর খুব ক্ষতি হয়ে গেল। তো চলো আজকে পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।